আচ্ছা, চলুন শুরু করা যাক। গোপালগঞ্জ নামটা শুনলেই সবার আগে মাথায় কি আসে? রাজনীতি, তাই তো? এটা খুবই স্বাভাবিক, কারণ জায়গাটা খবরের শিরোনামেই থাকে তার রাজনৈতিক পরিচয়ের কারণে। কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা একটু ভিন্ন পথে হাঁটব। আমরা সেই পরিচিত গণ্ডির একদম বাইরে গিয়ে গোপালগঞ্জকে নতুনভাবে অন্বেষণ করব। শুধু একটা জন্মস্থান হিসাবে নয়, বরং প্রাচীন ইতিহাস, দারুণ সব স্থাপত্য, আধ্যাত্মিকতা আর রীতিমতো চমকে দেওয়ার মতো স্থানীয় সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন হিসেবে। তো চলুন গভীরে যাওয়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1. গোপালগঞ্জের উৎপত্তি কিভাবে হলো। 2. ঐতিহাসিক ব্যক্তিত্বদের জন্মস্থান হিসেবে এর গুরুত্ব। 3. 1971 সালে এখানকার দুর্ধর্ষ স্থানীয় প্রতিরোধ। 4. আধ্যাত্মিক ও স্থাপত্য ঐতিহ্য। এবং সবশেষে 5. এখানকার জাদুকরী প্রকৃতি আর রীতিমতো বিশালাকার সব মিষ্টি। এই পয়েন্টগুলোই আমাদের আজকের পুরো আলোচনার পথ প্রদর্শক হবে। প্রথমে চলুন ফিরে যাই একদম শুরুতে। আমাদের 1 নম্বর পয়েন্ট, গোপালগঞ্জের উৎপত্তি। রাজগঞ্জ থেকে কিভাবে একটি আস্ত জেলায় রূপ নিল জায়গাটি। যে কোনো অঞ্চলের গভীরে ঢুকতে হলে তার শুরুর গল্পটা জানাটা কিন্তু একদম মাস্ট। 11,72,415। হ্যাঁ, সংখ্যাটা একবার ভাবুন। 2011 সালের হিসেব অনুযায়ী এটাই হলো এই জেলার মোট জনসংখ্যা। শুরুতেই এই বিশাল সংখ্যাটা বলার কারণ হলো, এতে করে আমরা বুঝতে পারি অঞ্চলটি আসলে ঠিক কতটা বিস্তৃত। 11 লক্ষেরও বেশি মানুষের এই আবাসস্থল কোনো ছোটোখাটো জনপদ নয়, বরং প্রাণচঞ্চল এক বিশাল জনকাঠামো। আর এত বিশাল জনসংখ্যার এই জেলাটি মূলত দাঁড়িয়ে আছে 5টি উপজেলার উপর: টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, কাশিয়ানী এবং মুকসুদপুর। এগুলো কেবল মানচিত্রের কিছু নাম নয়, বরং এক একটা ভিন্ন সাংস্কৃতিক আর ভৌগোলিক কেন্দ্র, যা একসাথে মিলে তৈরি করেছে আজকের এই গোপালগঞ্জ। মজার ব্যাপার কি জানেন? এই জায়গাটার নাম কিন্তু শুরুতে গোপালগঞ্জ ছিল না, ছিল রাজগঞ্জ। তাহলে নামটা পাল্টালো কিভাবে? এর পেছনের গল্পটা সত্যিই দারুণ। রানী রাসমণি নামের এক জেলের কন্যা সিপাহী বিদ্রোহের সময়ে ইংরেজদের প্রাণ রক্ষা করেছিলেন, আর তারই পুরস্কার স্বরূপ ব্রিটিশরা তাকে এখানকার হাকিমপুর অঞ্চলের দায়িত্ব দেয়। পরবর্তীতে এই রানী রাসমণিরই নাতি গোপালের নামানুসারে জায়গাটার নাম হয়ে যায় গোপালগঞ্জ। একজন সাধারণ জেলের কন্যা থেকে একটি আস্ত জেলার নামকরণের এই ইতিহাস আসলেই মুগ্ধ করার মতো। এবার আসি আমাদের দ্বিতীয় বিষয়, ঐতিহাসিক ব্যক্তিত্বদের জন্মস্থান। নেতা, কবি এবং ঐতিহাসিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান হিসেবে তো আমরা সবাই এ জেলাকে চিনি, কিন্তু রাজনীতির বাইরেও এখানকার মাটি আরও অনেক কীর্তিমানের জন্ম দিয়েছে। যেমন ধরুন, বিখ্যাত বাঙালি ইতিহাসবিদ অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার বা আর.সি. মজুমদার। তার জীবনের এই অসাধারণ মাইলফলকগুলো খেয়াল করে দেখুন। 1888 সালে তিনি এই গোপালগঞ্জের মুকসুদপুরেই জন্মগ্রহণ করেন। এরপর 1912 সালে সম্মানজনক প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পান এবং 1921 সালে একদম শুরুর দিকেই নবপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। শুধু তাই নয়, 1937 সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও নিযুক্ত হন। মেধা আর মননের সাথে এই মাটির যে কত গভীর সম্পর্ক, এটা তারই একটা চমৎকার প্রমাণ। 3 নম্বর পয়েন্টটি হল 1971-এর স্থানীয় প্রতিরোধ এবং হেমায়েত বাহিনী। মেধার ইতিহাস থেকে আমরা এবার সরাসরি সাহসের ইতিহাসে পা রাখব। মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলে এমন একটা প্রতিরোধ বাহিনী গড়ে উঠেছিল, যা ছিল সম্পূর্ণ স্বাধীন আর ভীষণ দুর্ধর্ষ। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, স্থানীয়ভাবেও এই প্রতিরোধ ছিল সাংঘাতিক সুসংগঠিত। হেমায়েত বাহিনী ছিল এমনই একটা স্বাধীন মিলিশিয়া, যারা গোপালগঞ্জ ও বরিশাল অঞ্চলে পাকিস্তানি দখলদার বাহিনীর রীতিমতো ঘুম হারাম করে দিয়েছিল। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন হেমায়েত উদ্দিন। তিনি আগে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন হাবিলদার ছিলেন, কিন্তু রাজনৈতিক আন্দোলনের কারণে 1970 সালে তাকে চাকরিচ্যুত করা হয়। আর সেই সামরিক জ্ঞানটাকে কাজে লাগিয়েই 71-এ তিনি গড়ে তোলেন এই দুর্ধর্ষ বাহিনী। তবে এই সাহসিকতার পাশাপাশি এক করুণ ইতিহাসও জড়িয়ে আছে। জয় বাংলা পুকুর নামটা শুনলে হয়তো মনে হতে পারে আনন্দের কিছু, কিন্তু আসলে এটি মুক্তিযুদ্ধের এক চরম ট্র্যাজেডির সাক্ষী। 71-এ পাকিস্তানি হানাদার বাহিনী বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা আর সাধারণ মানুষকে ধরে এনে এই পুকুর পাড়ে নির্মমভাবে হত্যা করত। পরবর্তীতে এই বদ্ধভূমি আর গণকবরটি ভরাট করে শহীদদের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। জায়গাটি আজ স্থানীয়দের সেই চরম আত্মত্যাগের এক নীরব স্মারক হয়ে দাঁড়িয়ে আছে।
চলুন যুদ্ধের এই ভারী অতীত থেকে বেরিয়ে আমরা এবার 4 নম্বর পয়েন্টের দিকে যাই, আধ্যাত্মিক ও স্থাপত্য ঐতিহ্য, ধ্বংসাবশেষ এবং তীর্থস্থান। শত বছরের পুরনো দালান থেকে শুরু করে লাখো মানুষের মিলনমেলা, এই জেলায় বৈচিত্র্যের কোনো অভাব নেই। ভাবুন তো, 200 একরের একটা বিশাল এস্টেট, আর সেখানে 100টি জমিদার পরিবার একসাথে বসবাস করছে। হ্যাঁ, গোপালগঞ্জ শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে উলপুর গ্রামের জমিদার বাড়িটা ঠিক এমনই ছিল। 1 শতাব্দী আগে তৈরি এই দালানগুলোতে ইউরোপীয় এবং মুঘল রীতির অপূর্ব এক সংমিশ্রণ ছিল। যদিও আজের অনেক দেয়াল খসে পড়েছে, বিশাল খিলানগুলোকে পেঁচিয়ে ধরেছে বট পাকুড়ের শেকড়, তবুও এর ভগ্নপ্রায় সৌন্দর্য আমাদের 1 শতাব্দী আগের সেই আভিজাত্যের গল্পই যেন ফিসফিস করে শোনায়। স্থাপত্যের পাশাপাশি এই জেলার কিন্তু একটা গভীর আধ্যাত্মিক দিকও আছে। কাশিয়ানী উপজেলার এই ওরাকান্দি ঠাকুরবাড়ি হিন্দু ধর্মাবলম্বীদের মতুয়া সম্প্রদায়ের জন্য ভীষণ পবিত্র একটা তীর্থস্থান। 19 শতকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নিপীড়িত এবং নিম্নবর্ণের মানুষের মুক্তির দর্শন নিয়ে এই মতুয়া ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। প্রতি বছর চৈত্র মাসে এখানে বিশাল বারুণী মেলা হয়, আর এখানকার পবিত্র কামনা সাগর নামের পুকুরটিতে পুণ্যার্থীরা স্নান করেন। এখানকার পরিবেশটা আক্ষরিক অর্থেই অন্যরকম এক প্রশান্তি এনে দেয়। আর সবশেষে আমাদের 5 নম্বর পয়েন্ট, প্রকৃতি এবং বিশালাকার মিষ্টি। প্রাচীন আধ্যাত্মিকতার শান্ত পরিবেশ থেকে আমরা এবার প্রবেশ করব প্রকৃতির স্নিগ্ধতায় আর রন্ধনশিল্পের দারুণ এক বিস্ময়ে, যা সাধারণ ধারণাকে পুরোপুরি হার মানায়। প্রকৃতির কথা যখন উঠলই, তখন বর্ণির বাওর বা মধুমতি বাওরের এই দুটো রূপ আপনাকে দেখতেই হবে। 70 দশকে মধুমতি নদী তার গতিপথ পরিবর্তন করলে 162 হেক্টর জুড়ে এই বিশাল জলাশয়টার সৃষ্টি হয়। আসল ম্যাজিকটা ঘটে ঋতু পরিবর্তনের সাথে। বর্ষাকালে এটি পানিতে কানায় কানায় পূর্ণ থাকে, যেখানে ভাসে ছোট ছোট ডিঙি নৌকা। আবার শীতকালে পানি কমে গিয়ে এটি বিস্তীর্ণ সবুজ মাঠে পরিণত হয় আর হয়ে ওঠে অতিথি পাখিদের এক বিশাল অভয়ারণ্য। একই জায়গার এমন দুটো সম্পূর্ণ ভিন্ন রূপ, ব্যাপারটা জাদুকরী নয় কি? আচ্ছা, মিষ্টি খেতে কে না ভালোবাসে বলুন, কিন্তু আপনি কি কখনো এমন কোনো মিষ্টির কথা শুনেছেন যেটা দেখে কোনো ক্রেতা অবাক হয়ে বলছেন, আমি আগে কখনো এত বড় মিষ্টি দেখিনি? ভেরার বাজার গ্রামের রণজিৎ কুমার সরকারের মিষ্টির দোকানে গেলে ঠিক এই অভিজ্ঞতাই হবে। 80 বছরের পুরনো এই দোকানে বিক্রি হওয়া বালিশ মিষ্টির আকার এতটাই বড় যে কেউই প্রথমবার দেখলে চমকে উঠবেন। আর এর স্বাদ, নির্ভেজাল ছানা দিয়ে তৈরি এই মিষ্টির স্বাদ নাকি একেবারে অতুলনীয়। এবং এই বড় মিষ্টির ওজন কত জানেন? 10 কেজি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1 কেজি বা 2 কেজি নয়। রঞ্জিত সরকারের তৈরি একটা আস্ত বালিশ মিষ্টির ওজন সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত হতে পারে। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, বরং গোপালগঞ্জের রন্ধনশিল্পের এক চমৎকার, মজাদার এবং চমকপ্রদ নিদর্শন। সত্যি বলতে এটা দেখেই তো জিভে জল চলে আসে। তো আজকের এই বিশ্লেষণ থেকে আমরা কি দেখলাম? গোপালগঞ্জ মানে কেবল রাজনীতির হেডলাইন নয়, এর পড়তে পড়তে লুকিয়ে আছে রানী রাসমণির ইতিহাস, আর.সি. মজুমদারের মতো পণ্ডিতের জন্মকথা, হেমায়েত বাহিনীর দুর্ধর্ষ বীরত্ব, উলপুরের ধ্বংসাবশেষের আভিজাত্য, ওরাকান্দির আধ্যাত্মিকতা এবং অবশ্যই 10 কেজি ওজনের সেই বিশাল মিষ্টি। আর এখানেই একটা প্রশ্ন থেকে যায়, আমরা যাদের কেবল একটা পরিচয় চিনি বা খবরের পাতায় দেখি, তাদের গভীরে তাকালে এমন আরও কত লুকানো গল্প, প্রকৃতি আর সংস্কৃতির স্তর আমাদের অবাক করার অপেক্ষায় আছে। জানার এই কৌতূহলটা বেঁচে থাকুক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।